আসসালামু আলাইকুম। আমরা এখন শরীফ ওসমান হাদিকে কারা এবং কেন কি উদ্দেশ্যে এমন হত্যাকাণ্ডর চেষ্টা করেছিল সেইগুলো আমরা একটু বিচার বিশ্লেষণ করব। দর্শক, শরীফ ওসমান হাদিকে যখন গুলি করা হলো তখন তার সাথে থাকা রাজনৈতিক সহকর্মীরা উম, তাকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখন তারা লাইভ ভিডিও করছিল। সেখানে তারা বারবারই একটা অভিযোগ করছিল যে ঢাকা ৮ আসনের আম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ শরীফ ওসমান হাদির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি থেকে মনোনীত মির্জা আব্বাস, তিনি উক্ত আসনে আরও বেশ কয়েকবার এমপি হয়েছেন। তাই এবারও এই অন্তর্বর্তী সরকারের আমলে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে তখন বিএনপি থেকে তাকে ঢাকা ৮ আসনের জন্য মনোনীত করা হয়েছে। তো যখন শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো তখন উম, শরীফ ওসমান হাদিকে নিয়ে যখন ঢাকা মেডিকেলে যাচ্ছিল তখন কিন্তু এই কথাটি বারবার বলছিল যে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের অনুসারীরা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে। তো এর পরবর্তীতে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো সেখানে ঢাকা ৮ আসনের বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তিনিও কিন্তু সেখানে গিয়েছিলেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। কিন্তু ঢাকা মেডিকেলে থাকা যে শরীফ ওসমান হাদির যে অনুসারীরা কিংবা রাজনৈতিক সহকর্মীরা সেখানে মির্জা আব্বাসকে দেখে তারা অপ্রস্তুত হয়ে যায় এবং তাকে শরীফ ওসমান হাদির কাছে পৌঁছতে বাধা দেয়। তো দেখা গেল যে সেখানে ইনকিলাব মঞ্চের পক্ষ হয়ে তারা মির্জা আব্বাসের বিরুদ্ধে বুয়া বুয়া স্লোগান তুলে সেখানে একটা মব সৃষ্টির পায়তারা করছিল। কিন্তু মির্জা আব্বাসের রাজনৈতিক কর্মীরা তাকে সেখানে সেভ করে এবং পরবর্তীতে তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি জড়িত। যেহেতু আগে বলেছি, যেহেতু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় তার সহকর্মীরা বিএনপির কর্মীরা গুলি করেছে এরকম একটা ভিডিও ফুটেজ আমরা দেখছি তাদের কথাবার্তায়। পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী সাংবাদিক আল জাজিরার একজন সাংবাদিক জুলকারনাইন সায়েদ, তিনি এই বিষয়গুলা তত্ত্ব বিশ্লেষণ করে দেখলেন যে বিগত দিনে শরীফ ওসমান হাদির সাথে যারা নির্বাচনী প্রচারণা চালানোর জন্য কার্যক্রম চালিয়ে আসছিলেন সেখানে অপ্রস্তুত অপরিচিত কিংবা এই প্রথম তার প্রচারণা টিমের সাথে জড়িত হয়েছিল এমন দু একজনকে দেখা গিয়েছিল, যেগুলা আগে দেখা যায় নাই। তাহলে জুলকারনাইন যে তত্ত্বটি প্রকাশ করলো সেটি হচ্ছে যে ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান এইরকম একটা নাম দিয়ে সেটা প্রচার করলো। তিনি সেখানে এটাও প্রকাশ করলেন যে এই ফয়সাল মাসুদ দাউদ খান তিনি আদাবরের ছাত্রলীগের সহসভাপতি হিসাবে আছেন। তাহলে এখানে মির্জা আব্বাসের পরে আরেকটা ডাইভার্ট হয়ে এখানে চলে আসার পরে দেখা গেল যে এই ফয়সাল মাসুদ দাউদ খানের সাথে আরেকটা ছবি ছড়িয়ে পড়লো। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কায়েম,
তার সাথে একটা ছবি, ফয়সাল মাসুদ বা দাউদ খান যাই বলেন না কেন, তার একটা ছবি চা খাওয়া অবস্থায় আড্ডা দিচ্ছে এরকম একটা ছবি প্রকাশ হয়ে গেল। তাহলে তিনটা সূত্র, যোগসূত্র যখন নিয়ে এটা পর্যালোচনা করা শুরু করলো, তখন দেখা গেল যে এই যে প্রথম যে অভিযোগ করেছিল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির যে সহকর্মীরা, তারা এটাকে যে মির্জা আব্বাসের অনুসারীরা গুলি করতে চেয়েছিল সেটা বাদ হয়ে গেল। চলে আসলো যে তার নির্বাচনী প্রচারণার সাথে যে জড়িত যারা নতুনভাবে যোগ হয়েছিল তাদের দিকে, অর্থাৎ ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান। তাহলে আবার এটার সাথে আবার আরেকটা যোগ হলো যে এই যে ফয়সাল মাসুদ দাউদ খান, তার আবার একটা ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি, তার ছবির সাথে যোগ হয়ে আরেকটা মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। তাহলে এই যে ছড়িয়ে পড়া এবং গুজবের উপর গুজব এবং অভিযোগের উপর অভিযোগ, এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত পুলিশ একটা জায়গায় এসে জানালো যে এই যে ফয়সাল মাসুদ দাউদ খান এবং তার আরেকজন সহকর্মীকে নিয়ে এই হত্যাকাণ্ড করার চেষ্টা চালাচ্ছিলেন। তাহলে দেখা গেল যে প্রথম যে অভিযোগটা করেছিল বিএনপি সেটা বাদ হয়ে গেল। তৃতীয় যে অভিযোগটা করেছিল যে সাদিক কায়েমের সাথে ফয়সাল মাসুদের যোগসূত্র এবং যে দাবি করা হচ্ছিল যে ছাত্রলীগের সহসভাপতি হিসাবে জড়িত ছিল, এটাও পুলিশ তদন্তে আসেনি। কিন্তু ফয়সাল মাসুদ দাউদ খান যে হত্যা করতে চেয়েছিল সেটা নির্ভরযোগ্য সূত্র এবং পুলিশের তদন্তে সেটা বেরিয়ে আসলো। তাহলে এখন ফয়সাল মাসুদ দাউদ খান কোথায় আছে, কি অবস্থায় আছে, সরকার কিন্তু এটা এখনো শনাক্ত করতে পারেনি, ধরতে পারেনি। কিন্তু তার এক সহযোগীকে ধরেছে এবং তার স্ত্রী এবং ফয়সাল মাসুদ দাউদ খানের যে প্রেমিকা এবং শ্বশুর বাড়ির পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। তাহলে ফয়সাল মাসুদ দাউদ খান এবং তার সাথে যে জড়িত ছিল তার নাম, মানে পরস্পর আমরা জানতে পেরেছি যে তার নাম আলমগীর, তারা কোথায় গেল? তারা কি এখনো বাংলাদেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে? যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের তিন দিক দিয়েই ভারত পরিবেষ্টিত, তাহলে ভারতে পালিয়ে গেছে কিনা? আমরা যদি 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে যদি আমরা এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চতুর্দিকেই, অর্থাৎ সমুদ্র সীমানা সহ ভারত বেষ্টিত বাকি তিন দিকেই সীমান্তে সবচেয়ে কড়া নজরদারি রেখেছে সীমান্ত বাহিনী। তাহলে সীমান্ত বাহিনী যেহেতু কড়াকড়ি নজরদারি 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে, এবং বেশ কয়েকজন নেতা এবং অনেক নেতাই সীমান্ত অঞ্চল থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। তাহলে এখন এই যে প্রশ্নটা সামনে আসছে যে শরীফ ওসমান হাদির খুনি সে ভারতে পালিয়ে গেছে, এরকম একটা খবর চলে আসছে। কোন দিক দিয়ে পালিয়েছে? একবার বলা হচ্ছে যে সিলেট দিকে কমলাপুর হয়ে সিলেটগামী ট্রেন দিয়ে ওদিকে চলে গিয়েছে। আবার আরেকটা সূত্র বলছে যে সেখান থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট হয়ে ভারত পালিয়ে গেছে। পরবর্তীতে দেখা গেল যে গাজীপুর
ময়মনসিংহ, হালুয়াঘাট এই অঞ্চলটা দিয়েই ফয়সাল মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকারের যে প্রোটেকশন, সীমান্ত নিরাপত্তা, সেটা কতটুকু নিরাপত্তার মধ্যে বাংলাদেশ আছে। এর আগেও আমরা দেখেছি যে মায়ানমারের যে আরাকান আর্মি, তারাও বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের কার্যক্রম পরিচালনা করেছে, আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি। 24শে গণ অভ্যুত্থানের পর যে সীমান্ত নিরাপত্তা, সেটা যেমন প্রশ্নের মধ্যে পড়েছিল, তেমনি আবার বিগত সরকারের যে অনেক বড় বড় ডাকসাইটে নেতা কিংবা ছাত্রলীগ, যুবলীগ এই ক্যাটাগরির যে নেতারা ছিল, যারা চেষ্টা করছিল চিকিৎসার উদ্দেশ্যে বা অন্য কোনো পন্থায় ভারতে যাওয়ার জন্য, তাদেরকেও কিন্তু সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু আটক করেছিল, এরকম নজিরও আছে। কিন্তু এরকম একটা স্পর্শকাতর বিষয়, যেখানে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, তাকে হত্যা চেষ্টা, গুলি করে হত্যা চেষ্টার মাধ্যমে এইরকম দুষ্কৃতকারী সন্ত্রাসী বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেটা আওয়ামী নিধনের নামে যে মব কালচার তৈরি করেছিল, সেখানে যে হাজার হাজার আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। তাহলে অভ্যন্তরীণ বিষয়ে যদি মব কালচারের নামে হত্যা করতে পারে এবং সেটা যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে সীমান্তে যে নিরাপত্তা সেটা কতটুকু দুর্বল, সেটা আমরা আজকের যে ওসমান হাদির যে খুনি তাকে সেটা যে যদি ভারতে চলে যায়, তাহলে সেটা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সীমান্ত নিরাপত্তা কতটুকু দুর্বল। আরেকটা বিষয় দর্শক, যে আমাদের যে অভ্যন্তরীণ বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা কখনোই মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? যে এই শরীফ ওসমান হাদি কিন্তু বারবারই কিন্তু অভিযোগ করে আসছিল যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে হত্যার জন্য হুমকি দিয়ে আসছিল। এটা যেমন সরকারও গুরুত্ব সহকারে নেয় নাই, এবং শরীফ ওসমান হাদিও কিন্তু এটাকে বড় কোনো ইস্যু মনে করে নাই। কিন্তু সেই যে ইস্যুটাই যে আজকে শরীফ ওসমান হাদির জীবনে যে কাল হলো, সেটা বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকার সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবেন দর্শক, যে এই যে ডক্টর ইউনূসের যে শাসনামল, এই শাসনামলে কিন্তু মানে কারো নিরাপত্তা নাই। সে মানে গত 16 মাসের যে শাসন কার্য, সেখানে কিন্তু কাউকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই, এটা কিন্তু স্পষ্ট। একদিকে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, আবার অন্যদিকে যে জুলাই অভ্যুত্থানের যাদেরকে যোদ্ধা বলা হচ্ছে, যাদেরকে মানে নিজেদেরকে যারা বিপ্লবী বলছে, তাদেরকেও কিন্তু এরকম হুমকি আসার পরেও তাদের মানে প্রোটেকশনের জন্য এই সরকার তেমন কোনো কিছু করতে পারে নাই। এখন দেখা যাচ্ছে যে জিনিসটা, যে শরীফ ওসমান হাদির প্রাণনাশ চেষ্টার যে কার্যক্রম, সেটা তো একটা পর্যায়ে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। এটাকে সামনে রেখে
আহ, গত 2 দিন হলো দেখলাম যে আমাদের যে আহ, স্বরাষ্ট্র যে উপদেষ্টা, তিনি আবার ঘোষণা দিয়েছেন যে যারা যেসব প্রার্থী মনোনয়ন জন্য নির্বাচিত হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরকে, তারা যদি চায় তাহলে তাদেরকে অস্ত্র দেওয়া হবে, লাইসেন্স করে অস্ত্র দেওয়া হবে, এবং যাদের অস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে আবার সেই অস্ত্র ফেরত দেওয়া হবে। তাহলে আপনি একটা জিনিস দেখেন যে প্রতিটি আসনে যদি মিনিমাম যদি 6জন করে প্রার্থী থাকে, হয়তো আরও বেশি থাকবে, 6জন করে প্রার্থী থাকে, তাহলে 300 আসনের জন্য 1800 প্রার্থী, প্রায় আপনার 2000 থেকে 2500 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে অস্ত্র দেওয়ার যে ঘোষণা, সেটা কতটুকু কার্যকরী এবং কতটুকু নিরাপত্তা বিধান করবে, সেটাও একটা প্রশ্নের বিষয়। কেননা যাদেরকে অস্ত্র দেওয়া হবে তারা সেই অস্ত্র পরিচালনার পারদর্শী কিনা, এবং এই অল্প সময়ের মধ্যে যেহেতু সামনের নির্বাচনের ঘোষণা দিয়েছে এই অন্তর্বর্তী সরকার, তাহলে সেই সময়ের মধ্যে তাদেরকে অস্ত্র সরবরাহ করা এবং সরকারের কাছে এত অস্ত্র আছে কিনা, এটাও একটা দেখার বিষয়। তাহলে সব কিছু মিলে যে এই অন্তর্বর্তী সরকারের যে একটা লেজে গোবরের যে অবস্থা, সেটা কিন্তু মানুষ কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। বারবারই, যদিও প্রথম থেকে ডক্টর ইউনূসকে এই ছাত্র জনতার ব্যানারে বসিয়েছিল, কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনূস সেটাকে জনগণের যে সরকার কিংবা জনগণ যে তাকে এই পদে বসিয়েছে, সেটাই কিন্তু বারবার বলে আসছিল। কিন্তু এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে ডক্টর ইউনূসের যে রাজনৈতিক কার্যক্রম কিংবা একটি দলকে নিধনের নামে আরেকটি দলকে উত্থান, এবং এই যে একটা বৈরী পরিবেশ তৈরি করে দেশের ভিতরে একটা আভ্যন্তরীণ কুন্দলের যে একটা চেষ্টা করছে এই ডক্টর ইউনূস, সেটা আর বলার অপেক্ষা রাখে না।